সাকিব আল হাসানকে নিয়ে আপনাদের ভণ্ডামিটা এবার একটু থামান। এই দফায় থামান, অনেক তো হলো, আর কত? সাকিবের ভক্ত সমর্থকদের আবেগকে জিম্মি করে প্রতারণার যেই খেলাটা আপনারা খেলছেন, সেই খেলাটা এই দফায় একটুখানি ইস্তফা দেন। আর কি কিছু বলার আছে? নাকি এখনো বলবেন যে পাকিস্তানের বিপক্ষে সিরিজের মধ্যেও যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে সাকিবের বাংলাদেশে আবার খেলার সম্ভাবনাটা এখনো আমরা উড়িয়ে দিতে পারছি না? যেহেতু পাকিস্তানের বিপক্ষে সিরিজের ৩টা ম্যাচ ১১ তারিখ, ১৩ তারিখ, ১৫ তারিখ, যদি সাকিবের ক্লিয়ারেন্স ১০ তারিখ পাওয়া যায় তাহলে প্রথম থেকেই সাকিবকে পাওয়া যাবে। যদি ১২ তারিখে পাওয়া যায় তাহলে ১৩ তারিখের ম্যাচে সাকিব খেলাবো, এমনকি যদি ১৪ তারিখে পাওয়া যায় ১৫ তারিখের ম্যাচে সাকিবকে খেলাবো। এগুলো ছাড়েন না। অনেক তো হলো না? মানুষের সাথে অনেক প্রতারণা করলেন না? মানুষের সাথে অনেক ভণ্ডামি করলেন না? মানুষ তো এগুলো এখন বোঝে। সমর্থকদের একটা আবেগ রয়েছে, পাগল পাড়া একটা আবেগ রয়েছে এবং একটা প্রত্যাশার জায়গা রয়েছে। সেই কারণে তারা বারবার বোকা হয়, তারা বারবার ওই ফাঁদে পা দেয়। এই যে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সাকিব আল হাসানকে দেখা যাবে, সেই জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তোড়জোড় শুরু করে দিয়েছিল। তারা যে হচ্ছে গিয়ে সাকিবকে খেলেই দিচ্ছে, একের পর এক এরকম কথাবার্তা তারা বলছে। মিডিয়াতেও একের পর এক নিউজ আপনারা দেখতে পেয়েছেন যে কনফার্ম সাকিব ১১ তারিখের ম্যাচে খেলবেন, কনফার্ম সাকিব ৯ তারিখে বাংলাদেশে চলে আসবেন, কনফার্ম মার্চ মাসের শুরুতে চলে আসবেন। এগুলো বলে মানুষকে শুধু শুধু বোকা বানানো হয় এবং তাদের আবেগের সঙ্গে প্রতারণা করা হয়, এর চেয়ে বেশি কিছু না। সাকিব আল হাসান বাংলাদেশে ফেরার, বাংলাদেশের জার্সিতে আবার খেলার ব্যাপারে কখনোই অত কাছাকাছি ছিল না যত কাছাকাছি আপনারা দেখাতে চেয়েছেন। আজকে যখন পাকিস্তানের বিপক্ষে ওই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেই স্কোয়াডটাতে যখন সাকিব আল হাসানের নাম নাই এবং সেটা নিয়ে যখন কোনো কথাবার্তাও নাই, আমাদের সিলেকশন প্যানেলের প্রধান যিনি গাজী আশরাফ হোসেন লিপু ভাই, তারও কোর্ট নাই, অন্য কারও কোনো কথাবার্তা নাই, তখন আসলে ওইটাই মনে হয় যে মানুষ সবসময়, আমাদের দেশের মানুষগুলো, এই যে ক্রিকেট পাগল মানুষগুলোকে বোকা পেয়ে সবাই মিলে তাদের আবেগের সঙ্গে মজা নেয়, প্রতারণা করে। শুধুমাত্র তাদেরকে একটু হাওয়া দিয়ে 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 একটুখানি একটা জায়গা পর্যন্ত নিয়ে যায় যে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলছেন, বাংলাদেশে ফিরছেন। না, সাকিব বাংলাদেশের হয়ে খেলছেন না, সাকিব বাংলাদেশে ফিরছেনও না। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে তো নাই। ভবিষ্যতে কখন, কোথায়, কিভাবে ফিরবেন সেইটাও প্রবল অনিশ্চয়তায়। যতটা অনিশ্চয়তা আগে ছিল, তার চেয়ে অনিশ্চয়তা এখন মোটেও কমেনি। পাকিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের বাংলাদেশের যেই দলটা দেওয়া হয়েছে, শুধুমাত্র সেই দল নিয়েই আলোচনা করার কথাবার্তা ছিল। কিন্তু যেহেতু সাকিব আল হাসানের ইস্যুটা এত বড়, সেই কারণে ওইটা নিয়েই কথা বলছি। আমি সাকিবকে নিয়ে বলছি, তার আগে একটু দলটাকে যদি দেখে নেই। এই দলটাতে পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। আমরা লাস্ট ওয়ানডে খেলেছি গত অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবং প্রায় ৪.৫ মাস পর যে খেলতে নামছি, ওই দলটা থেকে ৬টা চেঞ্জ আমরা এই দলটাতে দেখতে পাচ্ছি এবং এইখানটাতে সিগনিফিকেন্টলি দলে প্রায় ১.৫ বছর পরে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। মিডল অর্ডারে তাকে ফেরানো হয়েছে এবং আমাদের ওই সিলেকশন প্যানেলের যিনি চেয়ারম্যান লিপু ভাই, তিনি ওই প্রেস লিস্টটার সঙ্গে নিজের একটা বক্তব্য জুড়ে দিয়েছেন। লিপু ভাইদের এই কমিটি, লিপু ভাই প্রধান নির্বাচক হিসাবে, তার তো দায়িত্বের মেয়াদকাল শেষ। এখন তার ওই যে ক্রিকেট বোর্ডের অনুদারে এক্সটেন্ডেড একটা পিরিয়ড তিনি কাটাচ্ছেন, এই ১ মাস পরেই তিনি দায়িত্ব ছেড়ে দিবেন। এই সিলেকশন প্যানেল বাংলাদেশের ইতিহাসে কত ভালো কত খারাপ সেই আলোচনা অন্যভাবে করা যেতে পারে। কিন্তু প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপু যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কাওয়ার্ড, সবচেয়ে ভীতু, এটা নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই। কেন তিনি মিডিয়া ফেস করেন না? কেননা তিনি একটা প্রেস কনফারেন্স ফেস করতে ভয় পান এবং বরাবরের মতো এই শেষবারও তিনি তার টিমটা দিলেন প্রেস রিলিজের মাধ্যমেই। দলটাকে তিনি কেন নির্বাচিত করলেন, কাকে কোন জায়গায় করলেন, ওই যে ২-১টা কোড জুড়ে দেন, কখনো 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 দেন না, তাতে করে কি সেই জিনিসটা বোঝা যায়? ঠিক আছে, এটা এখন আর কি বলবো, তার তো এটা এখন স্টাইলই করে নিয়েছেন। আমাদের ক্রিকেট বোর্ডই চলছে হচ্ছে গিয়ে হীরক রাজার মতো করে, যে যেরকমভাবে চালাচ্ছে সেইভাবেই চলছে। সো সেইখানটাতে আর লিপু ভাই নির্বাচক প্যানেল, প্রধান নির্বাচক, তাদেরকে আর কি বলবো? যেটা বললাম যে আফিফ হোসেন ধ্রুবর এত একটা দীর্ঘ সময় পরে ফেরা, এটা একটা সিগনিফিকেন্ট ঘটনা। লিটন কুমার দাস ফিরেছেন ওয়ানডে ফরম্যাটে, যিনি সর্বশেষ ৮ ম্যাচ মিলিয়ে ১৩ রান করেছেন, অ্যাভারেজ হচ্ছে গিয়ে 1.85 এবং ৮ ইনিংসের মধ্যে ৪টাতে ০ রানে আউট হয়েছেন, সর্বশেষ ২টাতেও ০ রানে আউট হয়েছেন। সেই লিটন দাসকে ফেরানো হয়েছে কিসের ভিত্তিতে? লিপু ভাই যেই কোডটা দিয়েছেন সেই কোডটার মধ্যে, প্রেস রিলিজের মধ্যে রয়েছে, সেখানটাতে তিনি বলছেন যে লিটন হয়তো সাম্প্রতিক সময় ওই ফরম্যাটটাতে খুব একটা ভালো করছেন না, বাট ইউ জাস্ট কান্ট ওভারলুক দ্য এক্সপিরিয়েন্স অফ almost 100 international matches in this format.
যে এই ফরম্যাটে প্রায় ১০০টা যে ইন্টারন্যাশনাল ম্যাচ লিটন দাস খেলছেন সেইটাকে ওভারলুক আপনি করতে পারেন না। আচ্ছা, লিটনকে যখন আপনারা লাস্ট বাদ দিয়েছেন তখনও লিটন ৯৫টা ইন্টারন্যাশনাল ম্যাচে খেলেছিল। তারপরে তার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স একটা ম্যাচের জন্য বাড়ে নাই এই ফরম্যাটে। তখন বাদ দিয়েছিলেন কেন? লিটনকে ফেরাতেই পারেন, কোনো অসুবিধা নাই। বাংলাদেশের যেই টিম সেইখানটাতে তুলনামূলক কম খারাপ কে সেইভাবেই টিম সিলেকশন হয়, কে বেশি ভালো সেইভাবে না। সো লিটনকে ফেরাতে পারেন, কিন্তু যদি এটার ব্যাখ্যা হিসাবে আপনি অফিসিয়াল প্রেস রিলিজের চিফ সিলেক্টর দেয় যে এটা ওভারলুক করা সম্ভব না, অলমোস্ট 100 ইন্টারন্যাশনাল ম্যাচ যে এই ফরম্যাটে খেলেছে তার এই এক্সপিরিয়েন্সটাকে, তার এক্সপিরিয়েন্স তো একটা ম্যাচও বাড়েনি, লাস্ট যেবার বাদ পড়েছেন তারপরে, তাহলে তখন বাদ দিয়েছিলেন কি কারণে? কে দিবে এই প্রশ্নের উত্তর? যাই হোক, লিটন ফিরেছেন সেটাও একটা সিগনিফিক্যান্ট একটা জায়গা। আর গত সিরিজের সেই দলটা থেকে জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ এরা হচ্ছে গিয়ে বাদ পড়েছেন ইনজুরির কারণে। তানজিম সাকিব, হাসান মাহমুদ তারা নেই। আমাদের যে 15 সদস্যের দলটা দেওয়া হয়েছে, লিটন দাসকে অবশ্যই এখানে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নেওয়া হয়েছে, সেটা বলা হয়েছে। আমাদের 15 সদস্যের দলটাতে আছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তানভীর রয়েছেন হচ্ছে গিয়ে স্পিনার, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। এই হচ্ছে গিয়ে মোটা দাগে আমাদের স্কোয়াড, যেখানে 8 জন প্রপার ব্যাটসম্যান, 7 জন বোলার, তার মধ্যে হচ্ছে গিয়ে 3 জন স্পিনার, 4 জন পেস বোলার। এই প্রপার অলরাউন্ডার বলে আপনি মিরাজকে শুধুমাত্র বলতে পারেন এই টিমটার ক্যাপ্টেন, তার বাইরে নাই। এবং লিটন দাসকে যেহেতু প্রপার মিডল অর্ডার হিসেবে বিবেচনা করাই হচ্ছে, সেইখানটাতে আমার মনে হয় যে আমরা মিডল অর্ডারের এই জায়গাটাতে অনেক দিন ধরে একটা ঘাটতির জায়গা রয়েছে। এইবার যদি তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল অঙ্কনরা রয়েছেন, তাদেরকে দিয়ে একটা সলিড মিডল অর্ডার জায়গাটা তৈরি হয়। ঠিক আছে, টিম যেরকম হচ্ছে সেটা নিয়ে আলোচনা তো নানানভাবেই হতে পারে, কিন্তু ওই যে সাকিব থাকলে পুরো টিমের ব্যালেন্সটাই অনেক অন্যরকম হতো, ভালো হতো। আমি মাঝখানে আবার দেখছিলাম যে না, সাকিবকে সিলেকশন প্যানেল কিসের ভিত্তিতে দলে নিবে, তার দেশে আসতে হবে, দেশে এসে ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে, তার ফিটনেস প্রমাণ করতে হবে, 50 ওভার্সের ক্রিকেট খেলার মতো যথেষ্ট ফিট তিনি কিনা সেগুলো প্রমাণ করে সাকিবের আসতে বোগাস ভাই, এগুলো সব বুলশিট, এগুলো কোনো কথার কথাই না। সাকিবের যদি রাজনৈতিক সিগন্যাল থাকে, গ্রিন সিগন্যাল, তাকে দেশে আসার মামলা মোকদ্দমার বিষয়, তাহলে সাকিব আসবেন, সাকিব আসলে সাকিব খেলবেন, সাকিবকে দলে নেওয়া হবে। কিন্তু ওই গ্রিন সিগন্যাল কখনো ছিলই না। অথচ আমাদের ক্রিকেট বোর্ডের তরফ থেকে গলা উঁচু করে বারবার বলেছে, এবং কোন দিন বলেছে আপনি খেয়াল করে দেখুন। আমি তখন থেকেই বলছি, যেই দিন বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেল, খেলা হলো না আমাদের, অফিসিয়ালি আমরা আউট হয়ে গেলাম, সেই দিন সাকিবের কথাটা বাজারে ছেড়ে দেওয়া হলো। এবং তারপরে ক্রিকেট বোর্ডের এক বাগাড়ম্বর পরিচালক জনাব আসিফ আকবর বকেই যাচ্ছেন সাকিবের কথা, যে মনে হচ্ছে সাকিবকে আনার মহান দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। এখন যে সাকিব আসলো না, এখন কি বলবেন? এখন আবারও কি ওই যে টোপ দেওয়া শুরু করবেন যে না এই সিরিজ আমরা পারিনি, পরের সিরিজ আমরা পারবো, আমরা আমাদের চেষ্টা করছি, আমরা সরকারের সঙ্গে আমরা এগুলো করছি, আমরা সাকিব অনেক দূর চলে এসেছেন। তখন তো মনে হচ্ছিল ঘটনাটা এরকম যে আগের বার যে সাকিব আমেরিকা থেকে দুবাই পর্যন্ত চলে এসে দেশে আসতে পারেনি, এইবার বোধহয় সাকিব দুবাই পর্যন্ত না, সীমান্তের ওই পারে দাঁড়িয়ে আছে, যে সরকার বললেই সাকিব ঢুকে যাবে, ক্রিকেট বোর্ড শুধুমাত্র বললেই ঢুকে যাবে, এরকম একটা অবস্থা সবাই মিলে তৈরি করেছে। মিডিয়া তো এরকম শোরগোল তো রয়েছে, মিডিয়াও আপনাদেরকে ওরকম গোল খাইয়েছে। এখন কি করবেন? কারণ মানুষ এটা খেতে চায়, মানুষের এই আবেগটা নিয়ে যে খেলা যায়, এইটা আমাদের ক্রিকেট বোর্ডও যেমন বুঝে গেছে, আমাদের ক্রিকেটের বিভিন্ন স্টেক হোল্ডাররাও বুঝে গিয়েছে। তো আমি বলছিলাম, আমি আগে অনেকবার এই সাকিব বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি না, এইবার কিন্তু আমি সাকিব নিয়ে খুব বেশি আলোচনা করিনি। শুধু আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যেরকম নিশ্চিত আপনারা মনে করছেন সাকিব আসছেন, ওরকম সাকিবের নিশ্চয়তা নেই। কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছি যে সাকিবকে নিয়ে সবাই যেটা করেন সেটা হচ্ছে গিয়ে স্রেফ ভণ্ডামি, স্রেফ সাকিবের নামটা বিক্রি করেন, স্রেফ সাকিবের আবেগটা বিক্রি করেন। কিন্তু সাকিব বাংলাদেশে আসার, বাংলাদেশে ফেরার ওই রকম একটা বাস্তবতার জায়গা যে তৈরি হয় নাই, সেটা তো আমরা দেখতেই পেলাম, যেহেতু পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের ঘোষিত দলটাতে সাকিব আল হাসান নেই। অতএব আমি ওই কথাটা বলবো, এইবার সাকিবকে নিয়ে অন্ততপক্ষে এই ভণ্ডামিটা থামান, সাকিবকে নিয়ে মানুষের আবেগ উস্কে দেওয়া এই প্রতারণার জায়গাটা এই দফায় অন্তত থামান।